ফের বিক্ষোভ করেছে উগ্রপন্থী রাষ্ট্র সেনা সংগঠনের সদস্যরা। শিলিগুড়িতে ভিসা সেন্টারে হয়েছে হামলা ভাঙচুর। জানিয়ে দেশের পাশাপাশি ভারতেও উত্তেজনা দেখা দেয়। জানিয়ে গত কয়েকদিন দেশটিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ করে হিন্দুরা। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশন কনসুলার সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হাই কমিশনের ফটকে একটি নোটিশ ঝুলিয়ে বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ থাকবে। ভারতে বাংলাদেশ বিরোধী জনরস বাড়ছে। কোন পথে যাচ্ছে দুই দেশের সম্পর্ক? আমরা এতদিন বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী বিক্ষোভ, ভারতীয় পণ্য বয়কট ইত্যাদি নানা রকম ক্যাম্পেইন দেখেছি, আন্দোলন দেখেছি, স্লোগান দেখেছি ইত্যাদি। বলা যায় 2024 গত বছরের শুরু থেকে এই ক্যাম্পেইনটা খুব তীব্রভাবে হয়েছে। এরপর তো 5 আগস্ট গত বছর সরকার পতন হলো। সরকার পতনের পর থেকে আজকে 1.5 বছর যাবৎ বাংলাদেশ ভারত বিরোধী উত্তাপে উত্তপ্ত। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে। প্রিয় দর্শক, বাংলাদেশের চলমান ঘটনাগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশ ভারত যে টানাপোড়েনের যে পরিস্থিতি সৃষ্টি, তারই আলোকে আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখলেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলি দেখে আসি। ধন্যবাদ সবাইকে।
কোন পথে যাচ্ছে দুই দেশের সম্পর্ক। আমরা এতদিন বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী বিক্ষোভ, ভারতীয় পণ্য বয়কট ইত্যাদি নানা রকম ক্যাম্পেইন দেখেছি, আন্দোলন দেখেছি, স্লোগান দেখেছি ইত্যাদি। বলা যায় 2024 গত বছরের শুরু থেকে এই ক্যাম্পেইনটা খুব তীব্রভাবে হয়েছে। এরপর তো 5 আগস্ট গত বছর সরকার পতন হলো। সরকার পতনের পর থেকে আজকে 1.5 বছর যাবৎ বাংলাদেশ ভারত বিরোধী উত্তাপে উত্তপ্ত। কিন্তু এখন কি দেখছেন? এখন দেখছি আমরা ভারতের জনগণ গত 1.5 বছর যাবৎ চাপা ছিল। এই চাপা থেকে আর চাপা থাকছে না। কারণ বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া নির্যাতন, নানাভাবে নির্যাতন, হত্যা, খুন, ধর্ষণ, আগুনে পোড়ানো ইত্যাদি আছেই। এগুলো দেখে ভারতের জনগণও আর চুপ থাকছে না। এই মুহূর্তে আমি যখন ভিডিওটা নির্মাণ করছি তখন বাংলাদেশের একটি ট্যাবলয়েড পত্রিকা আছে মানব জমিন, সেটির পোর্টালটা আমার সামনে আছে। তাতে দেখছি যে ভারতের বিভিন্ন জায়গায় কিভাবে গতকালকে শিরোনামগুলো যদি আমি একটু বলি, যে কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনের সামনে পরপর বিক্ষোভ সমাবেশ, হিন্দুত্ববাদী বিক্ষোভ ভাঙচুর বন্ধ শিলিগুড়ির বাংলাদেশ ভিসা কেন্দ্র। এবং আরেকটি শিরোনাম, ভারতীয়দের জন্য দিল্লি আগরতলায় ভিসা কার্যক্রম বন্ধের ঘোষণা বাংলাদেশের। এছাড়া আসামেও বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে, বাংলাদেশের ভারত বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আসামেও বিক্ষোভ সমাবেশ হয়েছে গতকালকে। আর এই যখন অবস্থা, তখন বাংলাদেশ সরকার ভারতীয়দের জন্য দিল্লিস্থ হাই কমিশন ও আগরতলা মিশন থেকে ভিসা সার্ভিস বন্ধ করার ঘোষণা দিয়েছে। সোমবার বিকেলে দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত কয়েকদিন ধরেই চলা কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ঢাকায় ভারতীয় দূতাবাস সাময়িক ভিসা কার্যক্রম বন্ধ রাখে। চট্টগ্রাম মিশন থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতীয় দূতাবাস। নয়াদিল্লিতে গত শনিবার বাংলাদেশ হাই কমিশনারের বাসভবনের সামনে একদল উগ্রবাদী বিক্ষোভ করে এবং হাই কমিশনারকে হুমকি দেয়। এই ঘটনায় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ প্রকাশ করেছে ঢাকা। ঢাকা ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম স্থগিত করেছে। আমরা এই আলামতটা রোববারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কণ্ঠ থেকে শুনতে পেরেছিলাম যে ভারতে প্রয়োজনে মিশনের কার্যক্রম সংক্ষিপ্ত করবে। এই সংক্ষিপ্ত করবারই উদ্দেশ্যেই কি এই কাজটি করলো বাংলাদেশ সরকার, যে ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত। শিলিগুড়িতে বিক্ষোভের মুখে ভিসা কার্যক্রম বন্ধ হয়ে গেছে, আগরতলায় বন্ধ হয়ে গেছে, দিল্লিতে বন্ধ হয়ে গেছে, কলকাতা বন্ধ হয়ে যাবার উপক্রম। মানে বিভিন্ন জায়গায় ভিসা কার্যক্রম, অর্থাৎ ভারতীয়রা আর বাংলাদেশে আসবে না। এখন যদি ভারত পাল্টা ব্যবস্থা নেয়, যে ভারত ভিসা সেন্টার বন্ধ আবার খুলছে, বন্ধ স্থায়ীভাবে বন্ধ করে দিল, কিংবা দূতাবাস বন্ধ করে দিল, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল, আকাশপথ বন্ধ করে দিল, পণ্য আসা বন্ধ করে দিল, অনেক এসেনশিয়াল প্রোডাক্ট আমাদের আছে যেগুলো ভারত ছাড়া এই মুহূর্তে আমরা বিকল্প পথ যে বাঁচবো, পথ বেছে যে বাঁচবো সেই উপায় নেই। এগুলো হাজারবার বলি, অসংখ্যবার বলি, বারবার বলবো। এবং বিকল্প পথ যদি আপনি নেনও, আপনি ভারতের বিকল্প গাড়ি কোথা থেকে আমদানি করবেন বলুন তো? এই যে পরিবহন গাড়ি যে রাস্তাঘাটে চলাফেরা করে, বাস ট্রাক, কোথার থেকে আমদানি করবেন? বিকল্প একটা জায়গায় একটা মার্কেট দেখান তো, চীন থেকে আমদানি করে কে কুলাতে পারবেন? এছাড়া আরো অনেক কিছু, এই যে আমি বারবার বলি, এই যে আমাদের পোশাক আশাকের তুলা সুতা কোথা থেকে আমদানি করবেন? ধরে নিলাম আপনি বিকল্প একটা জায়গা খুঁজে বের করলেন, খুঁজে বের করে যদি সেটা আমদানি করেন, তাহলে আপনি ভারত থেকে যেটা 100 টাকার মধ্যে আমদানি করতে পারতেন, সেটা আপনার 120, 25, 30 টাকা লেগে যাবে অন্য জায়গা থেকে আমদানি করতে, এবং দীর্ঘ সময় লাগবে। এমন নানা রকম সমস্যার মুখে পড়বেন। আমরা জানি না, ভারত যেটি বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত সহ্য করে আছে, এবং ধারণা করা যাচ্ছে এমন মেকানিজম চলছে যে নির্বাচন পর্যন্ত ভারত এটিকে সহনীয় পর্যায়ে রাখবে। ভারত অপেক্ষা করছে যে একটা নির্বাচিত সরকার, সেটা যে সরকার আসুক, কাছে পছন্দের সরকার যদি আসে, তাহলে তার সাথে
খাপ খাইয়ে চলবার চেষ্টা করবে। আবার আমরা অনেকদিন ধরে বলে আসছি যে নির্বাচনটা হবে না, নির্বাচনটা ঠেকে যাবে, কিন্তু নির্বাচনটা ঠেকে যাবে, ঠেকে দেবেটাকে? সোজা কথা, নির্বাচনটা যে ঠেকিয়ে দেবে কেউ, এই ঠেকিয়ে দেবার মতো কেউ নাই। কাজে নির্বাচন হয়ে যাবে। ভারত নির্বাচন পর্যন্ত অপেক্ষা করছে যে নির্বাচনটা হয়ে গেলে কি হয়, তারপরে হয়তো পদক্ষেপে যাবে, তার আগে নয়। কিন্তু জনরোষ বাড়ছে, ক্ষোভ বাড়ছে, উত্তাপ বাড়ছে। এই ক্ষোভ উত্তাপটা বাড়াচ্ছে বাংলাদেশ সরকার, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ভারতের সাথে আমাদের সম্পর্কটা একদম চরম, বিশেষ করে ভারতের প্রত্যেকটি ক্ষেত্রে জনগণ, রাজনৈতিক দল, সরকার সবার সাথে আমাদের সম্পর্কের কবর রচনা করে দিয়ে যেতে চাইছে এবং এটি পুনরুদ্ধার হতেও সময় লাগবে। সোজা কথা, আমরা একটা খুব বড় ধরনের একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম আসলে। এই সমস্যা আমার দেশে অভ্যন্তরীণ যেমন সমস্যা, ঠিক তেমনি কূটনৈতিকভাবে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন, সম্পর্ক আবার আগের জায়গায় ফিরতে এটা আসলে